আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। গতকাল আমি বলেছিলাম যে তার পদত্যাগকে কেন্দ্র করে একটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে এবং কাল রাত থেকে আজ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন আমি পেয়েছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। সেই পদত্যাগ পত্র স্পিকারের কাছে পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের আমরা পেয়ে গেছি। প্রথমেই একটি পদত্যাগ পত্রটি নিয়ে কথা বলতে চাই। যতদূর জানি, যতদূর পর্যবেক্ষণ করেছি, শুনেছি, রাষ্ট্রপতি সাধারণত স্পিকারকে মাননীয় স্পিকার বলেন, কিন্তু এই পদত্যাগপত্র শুরু হয়েছে সম্মানিত স্পিকার দিয়ে। এই পদত্যাগ পত্রে কিন্তু টাইপ করা কোনো তারিখ নেই। তার মানে কি আমরা ধরে নেব যে পদত্যাগ পত্রটি আগেই টাইপ করে রাখা হয়েছিল? এই পদত্যাগ পত্রের যে ভাষা, সেটি এতটাই দায়সারা গোছের যে একটা রাষ্ট্রপতির পদত্যাগ পত্র তো এরকম নিম্নমানের হতে পারে না। এবং সেখানে রাষ্ট্রপতি নিচে সই করে তারিখ বসিয়েছেন। না হলে এটা কত তারিখের পদত্যাগপত্র তার বোঝা যেত না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে, গতকাল বাংলাদেশের সময় রাত 9:30 থেকে 10টা এরকম একটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু তারেক রহমানকে ফোন করেছিলেন। মোবাইলে তাদের মধ্যে কথা হয়েছে এবং এই যে গত দুদিন ধরে শুনছি যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, সেই প্রসঙ্গটি নিয়েই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছেন। রাষ্ট্রপতি এই পদত্যাগ বিষয়ে জানতে চেয়েছেন। তারেক রহমান তখন বলেছেন যে দলের ভেতর থেকে তিনি একটি চাপ অনুভব করছেন রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে। কিন্তু তারেক রহমান এও বলেছেন যে আপনি যেটা ভালো মনে করেন সেই সিদ্ধান্তটি নেবেন। কিন্তু আপনারা যদি আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলোর ভূমিকা গতকাল এবং আজকে দেখেন, এবং আজকে তো তারা একেবারে মানে জোর করে পদত্যাগ করতেই হবে এরকম একটা আবহাওয়া কিন্তু তারা তৈরি করেছিল। এবং গতকাল রাত পর্যন্ত শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নেননি। এমনকি আজকে সকাল পর্যন্ত তিনি এই পদত্যাগ পত্রে সই করেননি। তিনি একটি অসুখের কথা বলেছেন, অটোনমিক নিউরোপ্যাথি। আমাদের শরীরের এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম বলে একটা নার্ভাস সিস্টেম আছে, যেটা অনেক কিছু নিয়ন্ত্রণ করে, যেটা আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন হার্টবিট, হৃদস্পন্দন, ব্লাড প্রেশার, এই নিঃশ্বাস প্রশ্বাসের একটা অংশ, মূত্রথলির যে এই যে খালি করে সেইটা, এরকম অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেটা এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো যখন এই নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো সমস্যা হয়, এই নিউরোপ্যাথি হয়, অসুখ হয়, তখন এই কাজগুলো ঠিকমতো হয় না। যেমন হয়তো পেশাবের উপর কন্ট্রোল থাকে না, ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে, হার্টবিট সমস্যা হতে পারে। তো এইটার আবার স্টেজ আছে। এটা যে নিউরোপ্যাথির শুরুতেই সবকিছু হবে, একদম অজ্ঞান হয়ে পড়ে যাবে, তা নয়। গতকালও রাত 12টা পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পু বিভিন্ন ফাইলে সই করেছেন। তিনি এতটাই অসুস্থ যে রাত 9:30টার দিকে তিনি তারেক রহমানের সাথে ফোনে কথা বললেন, রাত 12টা পর্যন্ত ফাইলে সই করলেন। আজকে আমরা টেলিভিশনের যে ফুটেজ দেখেছি, তাকে বেশ নির্ভার দেখাচ্ছিল, তিনি হেঁটে যাচ্ছেন। তো এই মানুষটাকে দেখে কি খুব অসুস্থ মনে হয়েছে? অথচ
তার উপরে ভীষণ একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। একটা গুজব ছড়ানো হয়েছিল যে লন্ডনে নাকি তিনি শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি এটি একদম নাকচ করে দিয়েছেন। বরং লন্ডনে রাষ্ট্রপতির সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা হয়েছিল, তাদের মধ্যে বৈঠক হয়েছিল। তাদের বৈঠকে প্রতিবেশী রাষ্ট্রের একজন উপস্থিত ছিলেন। আর শেখ হাসিনার কাছে টেলিফোন করা নিয়ে এত বড় একটা ইস্যু করা হলো, শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেনি বা বলে না কে? বর্তমান তারেক রহমানের মন্ত্রী পরিষদের অনেক সদস্য শেখ হাসিনার সাথে কথা বলে, সেনাবাহিনীর উচ্চপদস্থ অনেক কর্মকর্তা শেখ হাসিনার সাথে কথা বলে, সরকারি অনেক আমলা শেখ হাসিনার সাথে কথা বলে, শেখ হাসিনার সাথে অনেকেই কথা বলেন। আর যিনি কথা বললেন না তাকেই অপবাদ দেয়া হলো। আসলে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কিন্তু এই নির্বাচনের আগেই বলেছিলেন তিনি চলে যাবেন। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বিএনপি ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে, তাদের ইচ্ছে মতো একজন পছন্দের রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এটা খুব স্বাভাবিক, এবং চুপ্পু চলে যাবে। তখন তাকে যেতে দেয়া হলো না। এখন কি এমন ঘটনা ঘটলো যে চুপ্পুকে চলে যেতে হচ্ছে এবং পদত্যাগপত্র রেডি করে তাকে বাধ্য করা হলো সই করতে? চুপ্পু পদত্যাগ করতে চাননি, বরং এই যে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে কনফিউশনটা রাইজ করেছিল, সেটির জন্য তিনি জাতির উদ্দেশ্যে একটি বার্তা লিখেছিলেন। সেই বার্তার একটি কপি আমার কাছে এসেছে। সেই বার্তায় তিনি লিখেছেন যে তিনি বর্তমানে অসুস্থ, আগামী মাসে তিনি সিঙ্গাপুরে ফলো আপ ট্রিটমেন্টের জন্য যাবেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে পদত্যাগ করবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু সেই জাতির উদ্দেশ্যে সেই বার্তাটি আর দেওয়া হয়নি, তার আগেই তাকে পদত্যাগে বাধ্য করা হলো। যখন সার্জিও গোর বাংলাদেশে আসবে, যে মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান তুরস্কে, ঠিক সেই মুহূর্তে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে কেন পদত্যাগে বাধ্য করা হলো? কেন সেনাপ্রধান আসার পরে হলো না, বা সার্জিও গোর যাবার পরে হলো না? মানে স্পেসিফিক এত তাড়া কেন? এবং শাহবাগে দেখলাম যে চুপ্পুর বিচারের দাবিতে কিছু, ওদের ঠিক চেনা যায় না ওরা কারা, লোক মিছিল করছে। একটু খোঁজ নিয়ে জানলাম যে এই কাজগুলো নাকি করাচ্ছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব হতে চেয়েছিলেন, কিন্তু তার আর প্রার্থী হবার সুযোগ নেই। তিনি আসলে প্রার্থী হবার কোনো আলোচনাতেই ছিলেন না বাস্তবে, যা ছিল বাংলাদেশে আমাদের মুখে মুখে, কিন্তু রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষাটা তিনি এখনো ছাড়েননি। গত দুদিন তারেক রহমানের কাছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফোন করেছেন ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য। কিন্তু বিএনপির বেশ কয়েকটা সূত্র নিশ্চিত করেছে যে বিএনপি দলীয়ভাবে এটা এনশিওর করেছে যে ডক্টর ইউনূসকে তারা রাষ্ট্রপতি করবেন না। রাষ্ট্রপতি শুধু হলেই হবে না, ডক্টর ইউনূসের কিছু শর্ত আছে, যেমন সামরিক বাহিনীর কর্তৃত্ব তাকে দিতে হবে, সামরিক বাহিনীর টোটাল ট্রান্সফার, পোস্টিং সবকিছু রাষ্ট্রপতির আন্ডারে দিতে হবে। তো এখন বিএনপির অধিকাংশ লোক মনে করছে যে তারা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবে না, কিন্তু তারেক রহমান শেষ পর্যন্ত কি করবে এটা বলা যাচ্ছে না। আর একটা সূত্র মতে বলছে যে সিনিয়র লিডাররা রাষ্ট্রপতি হবে, যেমন মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, ডক্টর মোশাররফ হোসেন। কিন্তু তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তারেক রহমান চান না যে প্রবীণ কেউ, এই বাঁচা মরার মধ্যে এমন কেউ রাষ্ট্রপতি হোক, বরং তিনি চান যে অপেক্ষাকৃত তরুণ কেউ একজন রাষ্ট্রপতি হোক, যিনি সুন্দর করে কথা বলতে পারবেন, দায়িত্ব পালন করতে পারবেন। সুতরাং এখন দেখা যাক, জোর করে তো চুপ্পুকে পদত্যাগ করা হলো, সর্বশেষ সংবিধান সম্মত ব্যক্তিটিকে সরিয়ে দেওয়া হলো,
সর্বোচ্চ পর্যায় থেকে। এখন যারা আছেন, সংসদ বলেন, প্রধানমন্ত্রী বলেন, স্পিকার বলেন, সবারই কিন্তু একটা সাংবিধানিক সংকটের মধ্যে দিয়ে তারা আছেন। তো এই অবস্থায় এর আগামী দিনের রাজনীতিতে কি ইম্প্যাক্ট পড়বে এবং সার্বিকভাবে কি হবে সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাংলাদেশে রাজাকারের নাতিপুতিদের দিন শেষ, কিভাবে সে জিনিসটাই আসলে বোঝানোর জন্য এই এপিসোডটা করছি। আপনাদের মনে আছে 2024 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফর করে এসে সাংবাদিক সম্মেলন করছিলেন, তখন দুইজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এই বিষয়টা উঠে আসে। তখন তিনি একটু ক্ষোভের সাথে বলেছিলেন যে চাকরি কি আমরা মুক্তিযোদ্ধাদের সন্তানদের বা তাদের উত্তরাধিকারদের দিব, না রাজাকারদের উত্তরাধিকারদের দিব? এটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাটাকে নানান জায়গায় টেনে নিয়ে এসে, তখন যেহেতু ওই সময়ে অপপ্রচারকারীরা ইতিমধ্যে সাইবার স্পেসটা দখল করে ফেলেছিল, জুলাই সন্ত্রাসীদের পক্ষ হয়ে যারা বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচারে অনেকটা না পুরো আধিপত্য তখন ছিল এই সাইবার সন্ত্রাসীদের। ওই সময়ে এই কথাটাকে তারা এমন ভাবে ব্যবহার করেছে যেন এইটা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অপরাধ করে ফেলেছিলেন। কিন্তু সত্য কথা হলো, কোনো রাষ্ট্র যদি যুদ্ধ করে স্বাধীন হয়, সেই রাষ্ট্রে যারা রাজাকার থাকে, রাজাকার মানে হলো সেই রাষ্ট্র যারা চায়নি, এমনকি সেই রাষ্ট্রের বিরুদ্ধে যারা সশস্ত্র সংগ্রাম করেছে যাতে সেই রাষ্ট্রটা হতে না পারে, সশস্ত্র সংগ্রাম করেছে, সেই রাষ্ট্র যাদের সাথে যুদ্ধ করছিল তাদের সাথে অস্ত্রশস্ত্র নিয়ে রাষ্ট্রের সেই নাগরিকদের বা স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে এই রাজাকার গোষ্ঠীটা যুদ্ধ করেছে এবং তারা পরাজিত হয়েছে। তারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছে। এরপরে আসলে কোনো ধরনের আর আবদার থাকে না। এই যে মানুষগুলো পরাজিত হয়েছে, তাদের সন্তান, তাদের নাতি বা পুতি যেটা বলা হয়, এদের সেই দেশে সরকারি চাকরি পাওয়া বা কোনো ধরনের চাকরি পাওয়ার আর কোনো অধিকার থাকে না। হ্যাঁ, অধিকার থাকে যদি তারা আত্মসমর্পণটাকে মেনে নেয়। অর্থাৎ যারা জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, সে আত্মসমর্পণ মেনে নেওয়ার মানে কি? সে আত্মসমর্পণ মেনে নেওয়ার অর্থ হতো যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, বাংলাদেশে যে 1972 সালে সংবিধান প্রণীত হয়েছে তার অধীনে চলে আসা, সেটাই আত্মসমর্পণ, যে একেবারে আন্তরিকভাবে সেটা মেনে নিয়ে সেই রাষ্ট্রে বসবাস করা। সেই রাষ্ট্রে মেনে নেওয়ার প্রথম শর্তই ছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে সম্মান দেখানো, যে যিনি রাষ্ট্রটা আমাদের সৃষ্টি করে দিলেন অনেক কষ্ট করে, অনেক জীবনভর কষ্ট, তুলনাহীন পরিশ্রম, তুলনাহীন আত্মত্যাগ করে। সম্মান দেখানো তো দূরে থাকে, এরা 1971 সালের 16ই ডিসেম্বর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় লাভ হয়েছিল, সেটাই তারা পরবর্তীতে দেখা যায় যে তারা সেটা মানে না। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু এদেরকে সমাজে আত্মীকরণের জন্য তিনি বলেছিলেন যে সবাই আমরা বাঙালি, বাংলাদেশের নাগরিক হয়ে বসবাস করা শুরু করি। কিন্তু দেখা গেল যে ক্ষমার বদলাটা ক্ষমার উত্তরটা দিল ওরা সপরিবারে বঙ্গবন্ধুকে খুন করে। এরপরে তারা রাষ্ট্র দখল করলো। তারপরে অনেক কাহিনী আছে। আমরা যদি বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার নীতিটা দেখি, আমরা দেখি যে এদেরকে সবসময় সমাজে একীভূতকরণের, অর্থাৎ একটা ইনক্লুসিভ সমাজ রাষ্ট্র, এই স্বপ্নে কিন্তু বঙ্গবন্ধু এবং তার সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করেছিলেন। এবং আমরা যত এখনো দেখি যে, আমি আজকে আওয়ামী লীগ নেতা এবং আমাদের সবার প্রিয় খালিদ মাহমুদ চৌধুরীর সাথে এই বিষয়ে কথা বলছিলাম, তার দৃষ্টিভঙ্গিটাও দেখেন। তিনিও বলছেন যে আসলে এই বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনা দুজনেই কিন্তু এটা চান নাই যে এই রাজাকারের নাতিপুতিরা বাংলাদেশে চাকরি পাবে না। এটা তারা আন্তরিকভাবে চাইলে, বঙ্গবন্ধু চাইলে তো এটা সহজেই আসলে কার্যকর হতে পারত, কিন্তু বঙ্গবন্ধুও চাননি, শেখ হাসিনাও চাননি। এই যে না চাওয়া, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার যে এই যে মানবিক মূল্যবোধ, যে তাদের যে মানুষের প্রতি ভালোবাসা, হোক স্বাধীনতা বিরোধী, হোক তারা অবুঝ ইত্যাদি, কিন্তু তারাও যেহেতু বাঙালি এবং বাংলাদেশের নাগরিক, তাদের সব অধিকার রক্ষায় কিন্তু তারা বঙ্গবন্ধু কন্যা সচেষ্ট ছিলেন। কিন্তু বিনিময়ে তারা শুধু তিনটা জিনিস পেয়েছেন। অপবাদ পেয়েছেন, অপবাদ হলে তো কথাই ছিল না, ঘৃণা পেয়েছেন, তারপরে বিষোদ্গার পেয়েছেন, অপপ্রচার পেয়েছেন। বঙ্গবন্ধু ভারতের দালাল, শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়া একজন পরিণত বয়সের প্রধানমন্ত্রী, তিনি ভারতের দাসী, তিনি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন। তিনি যদিও বাংলাদেশের সবচেয়ে পরহেজগার প্রধানমন্ত্রী, এমনকি বঙ্গবন্ধুর চেয়েও পরহেজগার, কিন্তু তিনি হিন্দু, তিনি মুশরিক, তিনি হিন্দুদের পূজা করেন। এই কথাগুলো তারা ছড়িয়েছে।
এই যে দুইজন নেতার যে মানে বাংলাদেশের তো স্থপতি বঙ্গবন্ধু আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করেছেন শেখ হাসিনা, কোনো কৃতজ্ঞতা বোধ তো নাই। চরম গালি গালাজ যত ধরনের অপমানজনক কথাবার্তা আছে তারা সেটা বলেছে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ হাসিনা এই এই ইনক্লুসিভ সোসাইটির যে ধারণা সেটা থেকে কখনো ফিরে আসেননি। কিন্তু এখন কি হবে, 2024-এর যে জঙ্গি উত্থান হয়ে গেল এবং জঙ্গি উত্থানের পর জঙ্গি উত্থানকালে তারা যে প্রতারণা করলো, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে জঙ্গি উত্থানের পর বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে চড়ে সেখানে শুধু অপমান করেনি, ভাঙ্গেনি, নানান ধরনের ওরা আবার সেই গালিগালাজ করেছে। গালিগালাজের সংস্কৃতি 2024-এর জুলাই জঙ্গি উত্থান নিয়ে এসেছে। আসলে গালিগালাজের সংস্কৃতি নিয়ে একটা আলাদা বক্তব্য রাখবো। আজকের বক্তব্যটা কিভাবে এই জঙ্গি শ্রেণীটা বাংলাদেশের সব অধিকার হারাতে যাচ্ছে সেটা নিয়ে। এখন দেখুন, জননেত্রী শেখ হাসিনা তো সেটা করবেন না, তিনি মরে যাবেন, তাদের হাতে জীবন দিয়ে দিবেন, তিনি কিন্তু তার নীতি থেকে সরে আসবেন না। এই যে একটা নীতি একটা মানুষের, এটা কিন্তু অনেক বেশি গভীর মানবিক চেতনা থেকে কিন্তু উদ্বুদ্ধ। আমরা এটা ভারতে দেখেছি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুনিদের কিন্তু এবং রাজীব গান্ধীর খুনিদের তাদের যে উত্তরাধিকাররা ছিলেন সেখানে রাজীব গান্ধীর সন্তানরা কিন্তু খুনিদের মাফ করে দিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনারও কিন্তু তিনিও কিন্তু এই মানবিক মূল্যবোধটা নিয়েই চলেন। কিন্তু দুঃখের বিষয়, জননেত্রী শেখ হাসিনার কোনো মানবিক মূল্যবোধ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শ্রেণী তারা স্বীকার করে না। তারা একটু বঙ্গবন্ধুর কথা স্বীকার করে, বঙ্গবন্ধু জহুর খানকে কারাগারে সিগারেট পাঠিয়েছিলেন, খানা পাঠিয়েছিলেন, মাসোয়ারা পাঠিয়েছিলেন, এগুলোর সুনাম করে। অর্থাৎ তাদেরকে কিছু করলে সেটা তারা সুনাম করে। তারা আরেকটা জিনিসের সুনাম করে যে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে বলেছিলেন সৈন্য ফিরিয়ে নাও, উনি ফিরিয়ে নিয়েছে, এটা খুব সুনাম করে, যেহেতু সৈন্য ফিরিয়ে নিলে ওদের উপদ্রবটা সহজে প্রতিষ্ঠিত করা যায়, চালানো যায়। এইভাবে তারা বঙ্গবন্ধুকে সুনাম করে, কিন্তু শেখ হাসিনাকে কোনো কৃতিত্ব দিতে চায় না। অথচ শেখ হাসিনার বদান্যতায় কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তিটা বাংলাদেশে বেঁচে ছিল। তাদের শুধু বেঁচে থাকেনি, তাদের অর্থনৈতিক, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সব কিন্তু চলেছিল। শেখ হাসিনা কি চাইতেন? শেখ হাসিনা তাদের থেকে ন্যূনতম এক ধরনের আপনার সহাবস্থানের ফলে যতটুকু ছাড় দিতে হয় রাজনৈতিকভাবে সেই ছাড়টা চেয়েছিলেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে মুসলমানদের সম্মানে ইসলাম ধর্মের জন্য অনেক কিছু করেছেন, সেই মডেল মসজিদ থেকে সবকিছু। কিন্তু এই স্বাধীনতা গোষ্ঠীর অপপ্রচারের ফলে কিন্তু কোনোটাই কিন্তু শেখ হাসিনার কোনো গুণই কিন্তু স্বীকৃত হয়নি, অন্তত তাদের কাছে স্বীকৃত হয়নি। এখন দেখেন 24-এর জঙ্গি উত্থান কি করলো। 24-এর জঙ্গি উত্থান এই স্বাধীনতা বিরোধীদের সুস্পষ্টভাবে চিহ্নিত করে দিল, তা দেখিয়ে দিল যে এরা কোনোভাবেই শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর পথে এরা যাবে না, এরা কোনোভাবেই বাংলাদেশের সমাজে একীভূত হবে না। এরা আবার হাত মিলিয়েছে আরেক সেকুলার এবং নাস্তিক গোষ্ঠী, যাকে আমি পাকিস্তানি সেকুলার নাস্তিক গোষ্ঠী বলি, তাদের সাথে। অর্থাৎ দুই মেরুর দুইটা গোষ্ঠী, একটা হলো ধর্মান্ধ গোষ্ঠী আর একটা হলো নাস্তিক এবং সেকুলার গোষ্ঠী। কিন্তু দুজনের একটা কমন এজেন্ডা আছে, সেই এজেন্ডাটা হলো যে তারা পাকিস্তান চায়, তারা কোনোভাবেই বাংলাদেশ চায় না। কেন পাকিস্তান চায়? কারণ হলো একসময় রাষ্ট্রটা পাকিস্তান এবং ভারত হিন্দু মুসলিম এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। তারা সেই মুসলমানের রাষ্ট্রে বসবাস করতে চায়, হোক সে নাস্তিক, হোক সে সেকুলার, হোক সে যাই, মানে তাদের ওই স্বপ্নটা, ওই স্বপ্নের থেকে তারা বের হয়ে আসতে পারেনি। এই জন্য তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না, বঙ্গবন্ধুকে সহ্য করতে পারে না, মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না, তারা কোনো কিছু সহ্য করতে পারে না। এবং 2024-এর জঙ্গি উত্থানের পর শেখ হাসিনা বঙ্গবন্ধুর যেই নীতি যে তাদের সাথে বাংলাদেশে বসবাস করা, এটা আমরা আগেও জানতাম, কিন্তু এবার তারা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিল যে সেই নীতিকে তারা কোনোভাবেই সম্মান করে না। তাদের নীতি হলো কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের সাথে তারা বাস করবে না। এবং এইটা ধরে তারা কিন্তু আওয়ামী লীগ নিধন শুরু করেছিল, হিন্দু নিধন শুরু করেছিল, পরিপূর্ণভাবে নিধন করতে পারে নাই, কিন্তু সেই অত্যাচার এখনো চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর। আমরা প্রতিদিনই দেখি যে নানান ধরনের অত্যাচার চলছে আওয়ামী লীগের উপর এবং সংখ্যালঘুদের উপর। চিন্তা করেন, এইখানে কিন্তু সুস্পষ্ট একটা জনমত এখন গঠন হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যে নীতি ছিল যে এদের সাথে সহাবস্থান, তারা তো সেটা মানেনি। এবং এদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে উৎখাত করা জননেত্রী শেখ হাসিনা কিংবা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য অত্যন্ত সহজ ছিল। তারা কিন্তু ওই ক্লেদাক্ত ডিসিশনটা নিতে নেননি তার। কিন্তু এখন প্রকৃতি কিন্তু এই নির্ণয়টা করে দিয়েছে। যেভাবে তারা 2024-এর জঙ্গি উত্থানের পর যেভাবে চাতুর্যের সাথে উত্থানটা ঘটিয়েছে, যে চাকরি দেওয়া হবে, সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না, কোটা তো আসলে ছিলই না, তারপরে ওরা এসে দেখা গেল সব চাকরি দিচ্ছে জামাত। মানে বাংলাদেশের 50% মানুষ কিন্তু এই চাকরি বন্টনের মধ্যে আর নাই। বৈষম্য দূরের জন্য কিছু করে নাই, নির্বাচনের জন্য কিছু করে নাই। এসব কথা আমি 100 বার বলেছি, এখানে আর ব্যাখ্যা দিয়ে বলছি না। অর্থাৎ পুরোপুরি প্রতারণার মাধ্যমে তারা রাষ্ট্রটা দখল করে দিয়ে দেখা গেল যে তাদের উদ্দেশ্য এই রাষ্ট্রের আর কিছুই না, এই রাষ্ট্র অর্থনৈতিকভাবে গোল্লায় যাক, সামাজিকভাবে গোল্লায় যাক,
তরুণ শ্রেণী গোল্লায় যাক, এই রাষ্ট্রের পাসপোর্টের মূল্য না থাকুক, এই রাষ্ট্রের আন্তর্জাতিক অঙ্গনে এই রাষ্ট্রের কোনো গ্রহণযোগ্যতা না থাকুক, এই রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদী বলয়ের অন্তর্ভুক্ত হোক কি কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত হোক, এবং মানুষের দুঃখ দুর্দশা কোথায় কি, এগুলো কোনোটার সাথে ওদের কোনো সংযোগ নাই। আজকে যে বাংলাদেশের এই যে লোডশেডিং থেকে শুরু করে দ্রব্য মূল্য, মানুষের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এসব নিয়ে তাদের কোনো চিন্তাও নাই। তাদের একমাত্র চিন্তা হলো মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করে ফেলতে হবে এবং কোনো না কোনো ভাবে পাকিস্তানকে রিভাইভ করতে হবে অথবা পাকিস্তানের সাথে একীভূত হতে হবে। যেই জিনিসটা আমরা কখনো প্রচারণা করে এদের সম্পর্কে বুঝাতে পারতাম না বাংলাদেশের মানুষের কাছে, আমরা কখনো আর্জি জানিয়ে বঙ্গবন্ধু বা শেখ হাসিনাকে এই কঠোর ডিসিশন নিতে বাধ্য করতে পারতাম না, কিন্তু তারা নিজেরাই সেই ডিসিশন নিতে এখন বাংলাদেশের মানুষকে বাধ্য করেছে। আপনারা দেখবেন অদূর ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই যে রাজাকারের নাতিপুতি, যারা এই রাজাকারের নাতিপুতি শব্দটা দিয়ে এত বড় চাতুর্য করে ফেলেছে, সে কি চাতুর্য, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আবার পরের লাইনটা সলিমুল্লাহকে দিয়ে ব্যাখ্যা করিয়েছে কি না তারা তো রাজাকার না, তারা ওই কথাটাকে টিচ করেছে। সলিম এখন বলো তুমি, যখন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে উঠে যায়, তখন যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সব স্মৃতিচিহ্ন মুছে দেয়, সলিম মিয়া, তখন কি তোমার ওই চাতুর্যের কথা ঠিক থাকে যে স্বৈরাচার বলেছে দেখে ওইটাকে ওরা টেনে, হ্যাঁ ওইটা দিয়ে তারা নিজেরাই টিজ করেছে বা ওইটা দিয়ে মকারি করেছে বা কি বলবো তির্যক ভাবে বলেছে, এই কথা আর খাটে? কথা তো ওইটাই হয়ে যায় যে তারা সত্যি সত্যি রাজাকার এবং রাজাকারের নাতিপুতি। সলিম তুমি একটু বলো বাবা, হ্যাঁ যুক্তিটা দাও এখন তুমি, যে না তারা তো রাজাকারের নাতিপুতি না, তারা শেখ হাসিনা বলাতে খেপে গিয়ে বলেছে, সেটাই তারা মিন করেছে, কারণ পরের লাইনটা হলো কে বলেছে স্বৈরাচার। হে সলিম বলো তো বাবা, এখন তুমি মিথ্যা প্রতারক ধোঁকাবাজ হয়ে গেলে না সলিম, বদমাস। ওরা তো ঠিকই দেখিয়ে দিল যে ওরা একেবারে অত্যন্ত গভীরভাবে রাজাকারের নাতিপুতি, যারা এই স্লোগান দিয়েছে প্রত্যেকটা। যে স্লোগানটা শুনলে মানে কাউকে রাজাকারের নাতিপুতি বললে যার লজ্জায় গাল লাল হয়ে যাওয়া, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার একটা বাংলাদেশ গড়তে পারতাম, যে কোনো শিশু কিশোর তরুণী তো লজ্জায় গাল লাল হয়ে যাওয়া উচিত রাজাকারের নাতিপুতি কথাটা শুনলে। না, এরা বুক ফুলিয়ে কিন্তু এটা ঘোষণা করেছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ফুয়াদ, শাহরিয়ার, নাসির উদ্দিন পাটোয়ারি, হাদি, মাসুদ, এইভাবে অসংখ্য রাজাকারের নাতিপুতিদের ওরা নামিয়ে দিয়েছে বুক ফুলিয়ে বলার জন্য যে না 16ই ডিসেম্বর 71 সালে তারা পরাজিত হয়েছে, শেখ মুজিব গাদ্দারি করেছে, নানান এগুলো আর কি বলবো মুখে, তাই না? সলিম তো এখন কোনো কথা বলে না, কারণ সলিম তো নিজেই এখন, হ্যাঁ সেও তো এক পাকিস্তানি সেকুলার নাস্তিক। কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে 24-এর জঙ্গি উত্থানের পর, যেই বর্বরতা, যেই পাশবিকতা, যেই অত্যাচার, সাথে সাথে যেই প্রতারণা ওরা দেখিয়েছে, সেটার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের অধিকারকে হরণ করেছে। এখন বঙ্গবন্ধু চাইতেন না বা শেখ হাসিনা চান কি না চান, এটার উপর আর আসলে এই রাজাকারের নাতিপুতিদের বাংলাদেশে চাকরি তো দূরে থাক, সকল ধরনের অধিকার যে গণমানুষের সিদ্ধান্তে বাস্তবায়িত হবে, এতে কি আপনি সন্দেহ করেন? আপনি যদি সন্দেহ করেন তাহলে আসলে আপনি 24-এ যা ঘটে গেল এবং যা আগামীতে ঘটতে যাচ্ছে সেইটা আপনি ইতিহাসের আলোকে আপনি বুঝতে পারছেন না। আর যারা বুঝতে পারছেন তারা কিন্তু জানেন যে বাংলাদেশে রাজাকারের নাতিপুতিদের আর কোনো অধিকার থাকবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটল। অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতোমধ্যে জাতীয় সংসদের সচিবালয় থেকে জানানো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ পত্র পাওয়া গেছে। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে কথা বলবেন। প্রশ্ন উঠেছে, শাহাবুদ্দিনের পরবর্তী অধ্যায় কি হবে? আইন অনুযায়ী তিনি কিছুদিন পর্যন্ত নিরাপত্তা পাবেন, তারপরে কি হবে? এর চেয়ে বড় নিরাপত্তা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল, তাকেও তো পরিস্থিতির কারণে গণভবন ত্যাগ করতে হয়েছে। শাহাবুদ্দিন কি বাইরে নিরাপদ থাকবেন? 2024-এর ভয়ঙ্কর পরিস্থিতির পরে তাকে বঙ্গভবন থেকে জোর করে পদত্যাগ করানো এবং তাকে বাইরে নিয়ে এসে মব বাহিনী তার বিচার করতে চেয়েছিল। এই ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তাকে মোকাবেলা করতে হয়েছে। এক পর্যায়ে তাকে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার এক্সটেনশন তারেক সরকারের গুণগান করতে হয়েছে।
শেখ হাসিনার গোটা মেয়াদকে স্বৈরাচারী ফ্যাসিস্ট আমল বলতে হয়েছে, জিয়াউর রহমানের গুণকীর্তন করতে হয়েছে, তারেক রহমানের গুণকীর্তন করতে বলা হয়েছে। এমনকি যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আদালতের রায়ে সেই সব যুদ্ধ অপরাধীদের উপরে শোক প্রস্তাব জাতীয় সংসদের, সেটাও তার বক্তব্যে অন্তর্ভুক্ত করতে হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি জেলা জজ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন। অবসরের পরে তাকে শেখ হাসিনা সরকার দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করেছিলেন। সেখানে রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষায় উত্তীর্ণ কাউকে না বসিয়ে তাকে বিশ্বাস করেছিলেন, আস্থায় রেখেছিলেন। সেই মোহাম্মদ শাহাবুদ্দিন দৃঢ়তা ধারণ করতে পারেননি। তিনি শেখ হাসিনা তার আমলকে যেভাবে, যে ন্যারেটিভে, যে জঘন্য ভাষায় লিখে দেওয়া বক্তব্য তিনি পাঠ করেছেন, তাতে আর কিছু অবশিষ্ট রাখেননি। জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষক বলেছেন, কিছুই আর অবশিষ্ট রাখেননি। এখন তার পরিণতি কি হবে? কদিনের জন্য তিনি কিছু প্রোটেকশন পাবেন, তারপরে কি? তিনি যাদের সন্তুষ্ট করে রাষ্ট্রপতি পদে বহাল থাকতে চেয়েছেন, বলেছেন সাংবিধানিক বিষয়ে আর তার কিছু করার ছিল না, তারাই শেষ পর্যন্ত তাকে অপদস্থ করে পদত্যাগ করতে বাধ্য করেছে। এরপরে কি ভয়াবহ পরিণতি তার জন্য অপেক্ষা করছে, সেটা নিয়েও অনেক আলাপ আলোচনা শুরু হয়েছে। এক কথায় বলা যায় তিনি সব কুল হারিয়েছেন। আওয়ামী লীগ নিশ্চয়ই তাকে আর সহানুভূতির দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো কারণ নেই। জামাত বিএনপি সমর্থিত তারেক রহমান সরকার কোনোভাবে তাকে প্রোটোকল তার সম্মান রক্ষা করবেন, এটা ভাবারও কোনো কারণ নাই। তাহলে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, আপনার পরিণতি কোথায়, কিভাবে হবে, সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। আপনি পারতেন আপনার এই পদে থেকে সাংবিধানিক দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন। আমাদের অতীত মনে করতে হয়। একটা ক্রান্তিকালে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাপ্রধানকে বরখাস্ত করেছিলেন। আপনাকে দিয়ে যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। আপনি চাইলে সেই অসাংবিধানিক সরকারকে বাতিল করতে পারতেন। একটা কথাই বলতেন, সংবিধানে যাতে কোনো সরকারের বিধান নেই, আমি বাতিল করে দিলাম। তিনি আরো কিছু করতে পারতেন, তিনি সেই সাহসিকতা দেখান নাই। সংবিধানকে সমুন্নত করার কথা বললে তিনি যে সরকার সংবিধানে নাই সেই সরকারকে শপথ পড়ানো বা তাদের কাজ করতে দেওয়ার কাজটিও তিনি করা কোনোভাবেই কি যৌক্তিক ছিল? এর উত্তর না। সব কুল হারালেন বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনার বদন্যতায় বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আপনি বললেন যে আশিক নাকি ফাশিক চৌধুরী যে একটা বিনিয়োগ আনতে পারে নাই চায়না থেকেও। একটা বিনিয়োগ তো দূরের কথা, 1 টাকা বিনিয়োগ আনতে পেরেছে, বরং শত শত কোটি টাকা তারা এই সভা সেমিনারের নামে, বিনিয়োগ আনার নামে ফাত্রামি করে এই দেশে শত শত কোটি টাকা নষ্ট করলো, আমরা জানি। এবং তার যে খালু শ্বশুর, এই যে কি আদম ব্যাপারী, ডক্টর ইউনূস ওই কাজই করেছে। আমরা ব্রিফকেস যেতে দেখেছি, আসতে দেখি নাই। বিনিয়োগ তো দূরের কথা, আমরা ব্রিফকেস দিতে দেখলাম, প্রত্যেকবার বড় বড় ব্রিফকেস, আসার সময় ব্রিফকেস ছোট হয়ে যায়। দালমে কুছ তো কালা থা। যাক, ওই প্রসঙ্গে না গেলাম। বিনিয়োগ কেন করবে এই দেশে মানুষ? যেই দেশে খোদ বিএনপি নিজে বিনিয়োগ করতেছে না, যেই দেশে খোদ জামাত ক্ষমতায় থাকার পরেও, এরা তো বিরোধী দল না, আবারও বলি জামাত কিন্তু সরকারি বিরোধী দল, বিরোধী দল না। বিরোধী দল 2 প্রকার। এখন রাজনীতির সংজ্ঞায়, এখন পলিটিক্যাল সায়েন্সের নতুন কিছু যুক্ত হবে, যে যারা দেশপ্রেমিক তারা দেশের বাইরে থাকবে, ক্ষমতায় আসবে কে? যারা দেশ বিরোধী। এখানে ফ্যাসিস্ট হবে কারা? যারা সবাইকে নিয়ে নির্বাচন করে তারা হইলো ফ্যাসিস্ট। আর এখানে আর্টিস্ট হবে কারা? যারা সবচেয়ে বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করবে, তারাই হলো গণতান্ত্রিক
আর্টিস্ট। এখন পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা পাল্টে গেছে, তেমনি সবকিছু এখন পাল্টে ফেলতে হবে, নতুন করে যুক্ত করতে হবে। যেটা বলতেছিলাম বিনিয়োগ, আর যেটা পলিটিক্যাল সায়েন্স আরেকটা যুক্ত করতে হবে যে পৃথিবীতে সরকারি দল দুই প্রকার, বিরোধী দল দুই প্রকার, একটা হলো বিরোধী দল আর একটা হলো সরকারি বিরোধী দল। উদাহরণ বাংলাদেশের জামাত ইসলাম। বাংলাদেশের স্বতন্ত্র যারা আসছে স্বতন্ত্র দুই প্রকার হয়, একটা হলো অরিজিনাল স্বতন্ত্র আর একটা হলো সরকারি স্বতন্ত্র। সেটা হলো বাংলাদেশে এখন যারা স্বতন্ত্র আছে তারা। আর যেটা বলেন বিনিয়োগ, জামাতের এত টাকা এত পয়সা, বিএনপির কি শিল্পপতির অভাব? একটা টাকা তারা নিজেরা, আপনি যদি আপনার জেলাতে আপনার টাকা থাকতে আপনি বিনিয়োগ না করেন, আমি জামালপুর থেকে গিয়ে আপনার জেলায় বিনিয়োগ করব, জিয়া করিম ভাই আমেরিকা থেকে গিয়ে আপনার জেলায় বিনিয়োগ, যদি আপনার সামর্থ্য না থাকতো সেটা আলাদা কথা, কিন্তু আপনার সামর্থ্য থাকতো আপনার জেলাতে আপনি 1 টাকা বিনিয়োগ করেন না। তেমনি আমি জামালপুর থেকে যাব না, উনি আরেক জায়গা থেকে যাবে না, আপনিও আসবেন না আমার জামালপুরে। তাহলে বাংলাদেশের শিল্পপতিরা বাংলাদেশে বিনিয়োগ করে না, তাহলে কেন বিদেশি বিনিয়োগকারীরা কি পাগল? বিনিয়োগকারীরা তো জামাত ইসলাম করে না, বিনিয়োগকারীরা তো আর ওয়াকার না, বিনিয়োগকারীরা তো আর বিএনপি করে না। বিনিয়োগকারীর ব্যবসা বিনিয়োগ, সে বিনিয়োগ করবে, ফায়দা নিবে। সে পৃথিবীর কোনো ধর্ম, রাষ্ট্র, অবস্থান, স্থান, কাল, পাত্র কিছু দেখবে না। সে দেখবে তার বিনিয়োগটা নিরাপদ কিনা, সেই বিনিয়োগটা রিটার্ন আসবে কিনা। তাহলে পৃথিবীর সব জায়গাতেই বিনিয়োগ করবে মানুষ। কিন্তু বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে বিনিয়োগ করাও সম্ভব না, চাইলেও সম্ভব না। যদি হইতো তাহলে ডক্টর ইউনূসের মতো এত বড় আদম ব্যাপারী সে কিন্তু 1 টাকা হইলো বিনিয়োগে দেশে আনতো, যা তিনি আনতে পারেন নাই। প্রথমে বললো জাপানের কাছে আসবে, আমেরিকা চলে আসবে, ইতালি চলে আসবে, তার কাছে নাকি উন্নত দেশের হাজার হাজার লোক সিরিয়াল দিতেছে, দেশের নায়কেরা সিরিয়াল দিতেছে বাংলাদেশিদের নেওয়ার জন্য। ফাশিক চৌধুরী তো বললো যে বিনিয়োগ আইনে বাংলাদেশে বিনিয়োগের বন্যা বসাই দেবে, ভারতের পানি আর আসবে না, বিনিয়োগের পানি বন্যা আসবে বাংলাদেশে। দেখলাম সারা দুনিয়া ঘুরে শেষে বললো চাইনাতে সে অফিস করবে। তারপরে আবার দেখি ওই নেরিকুত্তার মতো লেঙ্গুরটা পশ্চাৎ দেশে দিয়ে এসে বললো আমরা দেশের বিনিয়োগের উপরে নজর দেব। এটা তো আপনার মনে থাকার কথা। তো এরা ঘুরে ফিরে দেব, মানুষটা তো পাগল হয় নাই ভাই, কোনো ব্যবসায়ী কিন্তু পাগল না। এই যে ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু একই সাথে রাজনীতিবিদ, একই সাথে ব্যবসায়ী। আমরা তারা যতই বলি বোকা, বোকা না, ব্যবসায়ী কখনো বোকা হয় না। ব্যবসায়ীরা ওইখানেই বিনিয়োগ করে যেখানে, আপনি আমাকে দেখান সবচেয়ে বোকা লোকটা যে ব্যবসা করে সে জায়গায় বিনিয়োগ হয় না, যেখানে বিনিয়োগ ফিরে আসবেন সেখানে বিনিয়োগ করবে, কোনো দিলেই করবে না। মানুষ জুয়া খেলতে পারে, জুয়া খেলা কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। জুয়া খেলবে কিন্তু বিনিয়োগ করবে না বাংলাদেশে এসে। কারণ কি? কারণ জানে যে এই দেশ থেকে কোনোদিনই বিনিয়োগ ফেরত যাবে না। তার উপরে আবার এই বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ যেটা, আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি। আপনি দেখলেন যে লাইভ এসে বলতেছে, লাইভ ভিডিও দেখতেছি, 2 কোটি টাকা মাসে না দিলে ব্যবসা করতে পারবে না। প্রতি মাসে 10 লক্ষ টাকা আবার দিতে হবে, 2 কোটি অ্যাডভান্স, আবার কিস্তিতে 10 লাখ। আমরা গাজীপুরে এক জাতীয় ভাইয়ার দলের লোক বলতে শুনেছি যে তারেক রহমান আসলেও চাঁদা দিতে হবে। তাহলে ওই দেশে কে যাবে? যেই দেশে তারেক রহমান গেলেও চাঁদা দিতে হবে, ওই দেশে কোন পাগলটা আসবে বিনিয়োগ করতে? চাইনা যে এত বড় বিনিয়োগকারী, সে চাইনা কয় টাকা বিনিয়োগ করেছে? শুধু একটা হসপিটালের কথা বলেছে, 1000 শয্যা বিশিষ্ট, সম্ভবত নর্থ বেঙ্গলের কোন জেলায় একটা, তাও হসপিটাল। তারপর কেবল ঘোষণা করেছে জমি অ্যাকোয়ার করেছে, ছবি দেখিয়েছে, করে নাই। কিন্তু আমরা এর আগেও শুনেছিলাম 1 লক্ষ রোগী দেখা যাবে এরকম হাসপাতাল বানাবে। আমরা কিন্তু সেটার খুঁজে পাই না। এখন তিস্তা ব্যারেজ বানাবে, ড্যাম বানাবে, কত কিছু শুনলাম, কিছু কিন্তু হারি কিন্তু খুঁজে পাই না। এগুলো এরা বারবার যত কথাই বলুক বিনিয়োগ এই দেশে আনতে পারে নাই 22 মাসে কেউ। এই সরকার ক্ষমতায় থাকতে আনতে পারবেও না, এটা আপনি লিখে রাখেন। কারণ 9-তে না হলে 90-ও হয় না। 18 মাসে পারে নাই আদম ব্যাপারী ইউনূস আর তার হলো কি বলবো মেসেঞ্জার অফ বাংলাদেশ ফাশিক চৌধুরীও 5টা টাকা আনতে পারে নাই, তেমনি আগামীতেও আনতে পারবে না। বিনিয়োগ আলাদা জিনিস। আমি নিজে, আমার এই দেশের সরকারের প্রতি ক্ষোভ আছে, আমি তাদের বিরোধী, কোনো সন্দেহ নেই, কিন্তু দেশটা তো আমাদের সকলের। আমি সেখানে অন্তত এই গত 22 মাসে অন্তত 10 জন বিনিয়োগকারীকে রিকোয়েস্ট করেছি। প্রথমে বলেছিল ইউনূস চলে গেলে বিনিয়োগ করবে, ওই লোকদের আমি বলেছি ইউনূস তো চলে গেছে, বিনিয়োগ করে, কারণ দেশ আমার। আবারও বলছি, দেশ তো আমাদের, তাই না? আপনার কাছে যদি কোনো বিনিয়োগকারী আসে যে বাংলাদেশে বিনিয়োগ করবে, আপনি তো ওয়েলকাম জানাবেন, কারণ দেশ আপনার।
দেশের ব্যাপারে তো করার আপত্তি নেই। আমাদের এই যেটা এখন 56,000 বর্গ মাইল ছিল, জিয়া ভাই বললেন সেটা এখন 57,000 বর্গ মাইল হয়ে গেছে। যদিও আওয়ামী লীগকে বলা হয় যে দেশ বেঁচে দিবে, এখন শুনলাম 1,000 বর্গ মাইল বেড়ে গেছে। তারপরেও এদের ঘাউরামি, এদের ফাতরামি বন্ধ করতে পারবেন না, এদের চাপা আপনি বন্ধ করতে পারবেন না। যেমন আপনি দেখেন, এরা যখন লাম্পট্য করে ধরা পড়ে তখন নবী রাসূলকে টেনে নিয়ে আসে। এমনকি গতকালের যে এই যে কয়েকদিন যাবত যে পুরো ফেসবুক ময় হয়ে গেছে জামাতি টাটকাউলিদের ফাতরামি লাম্পট্য আমরা দেখতে পেলাম, সেগুলোও কিন্তু বৈধতা দেওয়ার জন্য প্রথমে বললো ইয়াইদা বানানো, তারপরে বললো বিয়ে হাঙ্গা, তারপরে এখন তারা বহিষ্কার করেছে। তো এরা যখন আর পারতেছে না, মানে এরা যত রকম কোরআনের দলিলের হাদিস, আবার যে আফসারি নাকি খাফসারি এক মৌলবী দেখবেন আওয়ামী লীগের আমলে বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়াইতো, তখন আওয়ামী লীগ ভালো ছিল, মানে এরা তো ভেতরে ভিতরে তো হলো জামাতে, উপরে উপরে আওয়ামী লীগ ছিল। সেও কি বললো যে এটা তারা আরো 4টা বিয়ে করতে বলছে। মানে দেখেন ফাতরা মেয়েদের, এরা তাদের অন্যায়গুলোকে, এরা মৌলবীরা তাদের অন্যায়গুলোকে জায়েজ করতে কোরআনের আয়াত নামাবে, নবী রাসূল নিয়ে আসবে। তেমনি আওয়ামী লীগের উন্নয়ন ঠেকাইতে বিএনপি যা যা মিথ্যা বলা দরকার, বিএনপি তো এরকম কোরআনের আয়াত বলতে পারে না, তাই তখন বলে উন্নয়নের নামে দুর্নীতি করেছে। তুমি তুই একটা উন্নয়ন করে দেখাও বাবা, তুমি তো ওই যে কি যেন করতে গেছে, আপনি তো অফ দ্য রেকর্ডে বললেন 10,000 কোটি টাকার বাজেট এখন নাকি 50,000 হয়ে যেতে বা আরো বেশি হয়ে যাচ্ছে। 54%। জি, তাহলে এখন বুঝেন, মানে শেখ হাসিনা আওয়ামী লীগের সময় 10% 12% বাড়লে করতো, এই আওয়ামী লীগ লুটপাট করার জন্য বাড়াইছে। আর এখন লুটপাট হয় না। এখন 54% বাড়লেও বলতেছে কি, আওয়ামী লীগের সময় ডলার রেট ছিল 127 টাকা, এখন ডলার রেট 123। তারপরেও বলতেছে ডলারের রেট বাড়াতে নাকি ওনাদের প্রাক্কলিত উপায় বাড়াইতে হয়েছে। মানে ওই যে টাকা প্রিন্ট করলো কেন, ইনফ্লেশন বাড়লো কেন? হ্যাঁ, ঝুট পে ঝুট, ফির ভি ঝুট, মানে সেটাতে নাই গেলাম। ডলারের দাম আওয়ামী লীগের শেষের দিকে ছিল 127 টাকা, এখন 123 টাকা আজকে। তারপরেও নাকি ডলারের দাম বেশি হওয়াতে নাকি প্রাক্কলিত উপায় 54% বাড়ছে। মানে ওই যে বললাম কয় মিছা কথা, কয় গপ্প করবি মিছা কথা কাজকে, কয় মিছা কথা না কইলে গপ্প, মিছা কথা না কইলে গপ্প হইলো, একটা কিছু করতে হবে। তো আপনি যেটা বললেন এই দেশে বিনিয়োগ হবে না, ওই যেটা বলতেছিলাম ওই বিনিয়োগকারীদের বললাম ভাই এখন তো ডক্টর ইউনূস নাই, এখন একটু দয়া করে আপনারা জানা আমাদের বিনিয়োগ করেন। ও যে যাই যাচ্ছে একটা মাস দেখি, বা ও কথা বলো আমরা এক সপ্তাহ দেখবো, পরে তাদের আবার বলি, পরে বলে তোমাদের এই দেশে কেউ বিনিয়োগ করবে না, তুমি বিনিয়োগ করবা। আমার দেখেন কিভাবে আটকাই দিল, তুমি বিনিয়োগ করো, তুমি বিনিয়োগ করো, তুমি 1 লাখ টাকা বললো যে তুমি 1,000 ডলার বিনিয়োগ করে দেখাও অনলি। কেন? ওই দেশে তো বিনিয়োগ ফিরে আসবে না। তো ব্যবসায়ীরা তো বোকা না, আপনি সেটা আমেরিকান ব্যবসায়ী বলেন, চাইনিজ বলেন, যাই বলেন, ওই ব্যবসা হবে। আপনি 5 টাকার মাল 60 টাকাতে কিনে আনতেছেন না, ওই যে গম আনতেছেন বেশি দিয়ে, তারেক রহমানের পাড়া উপদেষ্টা একটা আছে বললো জনগণের স্বার্থে করা হচ্ছে। আবার এই যে আপনি বললেন যে যেখানে ডিজেল জ্বালানি যেখানে 150 ডলার আনতেছে, সেখানে রাশিয়া বলছে 60 ডলারে দিবে। তো ওইটা তারপর 150 ডলার আনলেও ওইটা হইলো আপনার উন্নয়ন, ওইটার সমস্যা নেই, ওই বিনিয়োগ হইতে পারে। কিন্তু বাংলাদেশ থেকে কিছু নিবে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, টেক্সটাইল মিল বাংলাদেশে বন্ধ হচ্ছে, বস্ত্র খাত বন্ধ হচ্ছে, ভারতের সাউথে চালু হচ্ছে। আমাদের পাট শিল্প ধ্বংস হয়েছিল বিএনপির আমলে। আদমদী জুট মিল কে বন্ধ করেছে? এই বিএনপি জামাত জোট সরকার। আদমদী জুট মিল ঢাকায় বন্ধ করলো, বাংলাদেশে বন্ধ করলো, আর ভারতে চালু হলো। ভারতের দালাল কে? এটা বললি তো তখন আমাকে বলবে এই শেখ হাসিনার এই দোসর কই থেকে আবার আসলো, দোসর ভারতের দালাল। জি জি জি, মানে আওয়ামী লীগ গার্মেন্টস ব্যবসা, আওয়ামী লীগের সময় গার্মেন্টস ব্যবসা ছিল, আওয়ামী লীগের সময় পাটকলের ব্যবসা ছিল, তারপরে আওয়ামী লীগ ভারতের দালাল। কিন্তু বিএনপির সময়ে মানে এইবারও গার্মেন্টস চলে গেল সাউথে, আর পাটের 2001 থেকে 5-এর মধ্যে পাটের ব্যবসা চলে গেছে পুরো পশ্চিমবঙ্গে। তখনও সব দোষ তাও শেখ হাসিনারই। শেখ হাসিনা 1000 বর্গ কিলোমিটার যদি জমির আয়তন বাড়ায়, সমুদ্র পানি সীমান্তের আয়তন বাড়ায়, তারপর শেখ হাসিনা ভালো না। শেখ হাসিনা 560টা মসজিদ বানাইলেও তাদের চোখ টাটায়, এই দেশের ডাস্টবিন শফিক ইউনূসের চামচ বলেছিল এত মসজিদে কি হবে। এই কথা যদি আপনি বলতেন, এই কথা যদি জিয়া করিম ভাই বলতো, এই কথা যদি আমি শেখ ফরিদ বলতাম, এই কথা যদি আওয়ামী লীগের নেতা বলতো, উপায় ছিল তার জানাজা দিবে না বলে ঘোষণা দিত। কিন্তু ডাস্টবিন শফিক তাদের বহাল তবিয়েতে আছে। ফ্রড মাজাহার, পেছনের দেবী সরস্বতী, আপনার নদীর দেবী, গানের দেবী, জ্ঞানের দেবী, প্রকৃতির দেবী সরস্বতীর মূর্তি রেখে ভাষণ দেয়, কোনো সমস্যা নাই। সে বলেছে কি যে আওয়ামী লীগের জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। পৃথিবীর কোন জায়গায় লেখা আছে, পৃথিবীর কোন পলিটিক্যাল সায়েন্সে লেখা আছে যে কোন দলের রাজনৈতিক দলের সমালোচনা করা ফ্যাসিজম? পৃথিবীর কোথায় লেখা আছে? নতুন ডেফিনিশন। হ্যাঁ, নতুন ডেফিনিশন, এটা হলো চিঙ্কু বামিও ডেফিনিশন। তাও কিন্তু আওয়ামী লীগের মতো জামাত হলো 2-3%, আওয়ামী লীগ হলো এই মুহূর্তে তাদের হিসাবে 35%, আপনার আমার হিসাবে তো 50-60%। আমাদেরটা বাদ, আমরা তো আওয়ামী লীগের দোসর।
তাই না? কিন্তু জি। ওদের হিসাবে 35% জনসমর্থন রয়েছে আওয়ামী লীগের। তাহলে 2-3%-এর সমালোচনা করা ফ্যাসিজম, আর 35% তাদের ভাষা। সেই দলকে নিষিদ্ধ করা বুঝি হ্যাঁ। গণতন্ত্র। এটা আবার আলটা ফ্যাসিজম হয় না। হ্যাঁ। কিন্তু না, আপনি দেখেন সেদিন আওয়ামী ফরিদ লীগ ভাই, এখানে আমি একটা সম্পূরক প্রশ্ন করি। জামাত বারবার বলতেছে, রিসেন্টলি আবারও বলছে যে গত 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শত শত, নাম্বার খেয়াল করেন, শত শত লোক খুন করেছে, তাদের আর রাজনীতি করার অধিকার নাই। তাহলে 1971 সালে 30 লক্ষ মানুষ খুন করার সাথে জড়িত জামাত কিভাবে রাজনীতি করে বাংলাদেশে? দেখ, আলহামদুলিল্লাহ বলেন, তারা হাজার হাজার বলে নাই। কারণ হ্যাঁ, আমাদের চিফ প্রসিকিউটর নাকি বলছে যে 15-20 হাজার শহীদান হয়েছে। হ্যাঁ। জামাত এখন কেবল হাজার থেকে শততে আসছে। এটা আলহামদুলিল্লাহ, রাগ করেন না, সবকিছু তৈরি করেন না, শততে আসছে, অন্তত শততে। আবার এই শতের মধ্যে অর্ধেক আবার কিন্তু জিন্দা শহীদ। হ্যাঁ, জি, আমরা দেখলাম কবর থেকে কেউ ফিরে আসছে, কেউ সৌদি, কেউ আবার শহীদান কবর থেকে উঠে গিয়ে সৌদি আরবে ঘুরতেছে, কেউ কবর থেকে আইসা জিন্দা শহীদ কি টেলিভিশন, কি বাংলা ভিশন আইসে পডকাস্ট করে। কি বরকতময় শহীদানেরা দেখছেন। এবং এই তারপরেও যারা শহীদ কিছু তাদের ভাষায় আছে শত শত, এর মধ্যে আবার কিছু আছে যারা খোদ আওয়ামী লীগের, তাদেরকেও শহীদ বানাই ফেলছে। চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের কর্মী মারা গেল, আওয়ামী লীগের নেতাদের মেরে ফেললো, আবার ওই মার্ডার কেস দিল আওয়ামী লীগের নেতাদের উপরে। আপনারা এও জানেন যে আরেকজন শহীদানের বাবা শহীদের টাকা না আরেকটা হাঙ্গা করছে, তার মায়ে বলছে এই যে শহীদের ভাতা দেওয়া বন্ধ করেন। এটাও আমরা শুনেছি। এটা যদি এটা আবার বললেন, এটা আবার বলবে যে এগুলো আমরা গুজব ছড়াইছি। এটা আমরা দেখলাম যে সেই শহীদের মায়ে বলছে তার ভাতার টাকা বন্ধ করা হোক, কারণ তার বাপ আর একটা হাঙ্গা করতে গেছে। আমার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আবু সাইদের বাপ, বিরাট বড় শহীদের বাপ বলছে পুলিশদের ফাঁসি না দিয়ে আমাকে 2টা ফ্ল্যাট দিয়ে দেন। দালমে কুছ তো কালা হায়, কারণ তিনি বুঝে ফেলেছেন নাটক ছিল, আমার পোলার তো গায়েব করে দিছে। তাহলে আবার আমরা দেখলাম ওই যে কি যেন হাতি, ওটা নাম উচ্চারণ করা যাবে না, কারণ হলো যে আমরা আবারও পলিটিক্যাল সায়েন্স আবার নতুন শব্দ এসেছে যে নারীর প্রাইভেট পার্টস নিয়েও কিছু বলা যায়। এটা আমরা প্রথম শুনলাম। এটাও ইচ্ছা করলে তারা ডিকশনারিতে যুক্ত করতে পারে। যাই হোক, মানে এরা এখন ইচ্ছা করলে এরা আরো কিছু যুক্ত করতে পারে। আরেকটা আপনাকে এখানে একটু আমি অতিরিক্ত বিষয় যুক্ত করে আমাকে ক্ষমা করবেন, এটা না বলে পারছি না। যদি আওয়ামী লীগ ঘোষণা করতো পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি দেব, বাংলাদেশের মাদ্রাসা, চিঙ্কুবামদের ওপি, শাহবাগ, পল্টন গরম হয়ে যাইতো। কিন্তু এখন কোথাকার কোন সাইড আর কি ফাইট মাইট কই থেকে আইনে তাদের কোটোকাই মোকাইদের ছবি পাসপোর্টে লাগাবে, তাতে কোনো সমস্যা নাই। তবে একটা কাজ আমি এদের জন্য তাদের বলে ধন্যবাদ দিয়েছি, কারণ কি জানেন, ধন্যবাদ হয়েছে যেমন একটু আগে দিলাম যে 1000 থেকে তারা 100-তে আসছে। আরেক বছর যাইতে দেন, তখন বললো কয়টা শহীদ হয়েছে, 100 থেকে তখন 10-এ চলে আসবেন, আরেকটু যাইতে দেন, 1000 থেকে এইভাবে নামবে। তেমনি ওরা বলেছে সাইদদের ছবি লাগাবে, কিন্তু হাদির ছবি কেন লাগালো না? এত বড় মহান বিপ্লব, এটাই তো আমি খুঁজে পাই। এটা কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে ওই 3 জনের দিলে হাদি কি অপরাধ করছে, তার নাম থাকা উচিত, এবং সে বিখ্যাত ডায়লগ ডট ছিঁড়ে ফেলতে হবে, আরো ভালো থাকা উচিত। বলেছে ওইটার ছবি হতে। আমি সরি, আমাকে ক্ষমা করবেন, হাদি যে গুলো শব্দ করতো ওই সমস্ত শব্দের ছবি দিলে আরো ভালো হইতো, একটা জনগণ মারাবো। যাই হোক, যেটা বলতেছিলাম, এতে ভালো হয়েছে কি জানেন, এরা যা করতেছে এখন কিন্তু খুব ভালো করতেছে। যেমন 32 নম্বর ভাঙার কারণে আমার হৃদয় ভেঙে গিয়েছিল, বা যারা মুক্ত চিন্তক এবং যারা আওয়ামী লীগ করে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, জয় বাংলা স্লোগানকে ভালোবাসে, বাংলাদেশ কথা হৃদয় ভেঙে গেছে। একটা কাজ কিন্তু ভালো করেছে, এই সুযোগে আমাদের একটু সুযোগ দিল। স্বাধীনতা বিরোধীদের যেটা 71-এ ভাঙা হয় নাই, 72-এ ভাঙা হয় নাই, এবার সেটা ভাঙার সুযোগ করে দিয়েছে। তেমনি পাসপোর্টে আমার না, মানে এটা একটা মানে একটা সময় আমি বললাম যে আওয়ামী লীগ এত কিছু করে, আওয়ামী লীগ কেন পাসপোর্টে বঙ্গবন্ধুর ছবি, মনে মনে ভাবতাম যে এটা কেন করে না, এই কাজটা করা উচিত। তো এই কাজটা এতদিন পরে এই যারা আমাদের সুবিধা, কারণ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেই, আওয়ামী লীগকে ফিরে আসতে হবেই জনগণের জন্য, জনগণও তাদের ফিরে আনবে দেশ রক্ষার জন্য। আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে হবে জনগণের জন্য, আর জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে দেশ রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, 72-এর সংবিধান রক্ষার জন্য, 71 রক্ষার জন্য, জয় বাংলা শ্লোক রক্ষার জন্য, বঙ্গবন্ধুর সম্মান রক্ষার জন্য বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ফিরিয়ে আনবে। সুতরাং তখন আমি চাইবো প্রথমেই আমরা বলবো বঙ্গবন্ধুর ছবিটাকে পাসপোর্টে লাগাও, এটাতে আমরা বিসমিল্লাহ করবো। তো তখন তার কথা বলতে পারবে না, এদের বলতে দেন। তারপর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে স্বাধীনতা বিরোধী সংগঠন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হবে আজীবনের জন্য। এইবার তার বলতে পারবে না দল নিষিদ্ধ, অগণতান্ত্রিক দল নিষিদ্ধ, অগণতা। এইবার তো আর চিঙ্কু মামেরা বলতে পারবে না, এইবার তোমার ভাবির ফোলারা বলতে পারবে না, এইবার তো সেই মহান বুদ্ধিজীবীরা বলতে পারবে না রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্রের পর্যায়ে পড়ি না। তা আমাদের জন্য উদাহরণ আছে, ছাত্রলীগ সবচেয়ে বড় সংগঠন নিষিদ্ধ, আওয়ামী লীগ, ওরা আমাদের ভালো কাজই করতেছে,
ওদের জন্য দোয়া করেন, তাদের এরকম আরো ভালো কাজ করেন। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এমন কেন? রাষ্ট্রপতির পদত্যাগপত্র ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আজকে বিকেল 5টা নাগাদ তিনি জাতীয় সংসদের স্পিকারের নিকট পদত্যাগ পত্র পাঠিয়ে পদত্যাগ করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার মেজর হাফিজ। রাষ্ট্রপতির পদত্যাগ পত্র আপনারা ইতিমধ্যে পাঠ করেছেন। আমি শুরুতে যেটি বললাম, তিনি মূলত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আগে থেকে যেটি জানা যাচ্ছিল সুনির্দিষ্টভাবে যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আপনি পদত্যাগ করবেন, সরকারের পক্ষ থেকে তাকে এমনটাই বলা হয়েছিল। কিন্তু তার পদত্যাগ পত্রে এমন কিছু বিষয়ের উল্লেখ করা হয়েছে পত্রের প্রথম অংশে, যে বিষয়গুলো ইউনূস সরকারের আমলে বা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রশ্নবিদ্ধ। যেমন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ আদালতের উপদেশমূলক যে এখতিয়ার, সেই এখতিয়ার নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল এবং সেটিকে আসলেই যথাযথভাবে নেওয়া হয়েছে কিনা এবং এটি বৈধ কিনা এ ব্যাপারে কিন্তু হাইকোর্টের রিট পর্যন্ত হয়েছিল। যার কারণে যে এই 106-এর আলোকে ইউনূসের শপথটা অবৈধতার এমন রিট করা হয়েছিল। যদি শপথটা অবৈধ হয় তাহলে ইউনূস সরকার অবৈধ এবং সেই সরকারই এই নির্বাচন করেছে। মহামান্য রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্রের শুরুতেই এই ফিরিস্তিগুলো দিলেন কেন? তিনি দিলেন নাকি তাকে দিয়ে দেওয়ানো হলো? কারণ শুরু থেকে ইউনূস সরকার নিয়ে প্রশ্ন আছে, ইউনূস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আছে, ইউনূস সরকারের শপথ নিয়ে প্রশ্ন আছে। যেহেতু বৈধতা নিয়ে শপথ নিয়ে প্রশ্ন আছে, সেহেতু সেই সরকারের নির্বাচন হয়ে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে গত 17 ফেব্রুয়ারি বর্তমান বিএনপি সরকার গঠিত হয়েছে। তাহলে কি প্রশ্ন এসে যায়, এই সরকারটি কি বৈধ? এখন কি রাষ্ট্রপতির বিদায় বেলায়ও কি রাষ্ট্রপতির পদত্যাগ পত্রে এই 106 অনুচ্ছেদ, ইউনূসের শপথ, পরবর্তীকালে ইউনূস দ্বারা নির্বাচন এবং নির্বাচন প্রসঙ্গে মহামান্য রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্রে লিখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। শেষ বাক্যটির সাথে আমি একমত যে তার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশ আসলে সাংবিধানিক সংকটে পড়েনি। তিনি যদি চলে যেতেন, ইউনূস সরকারের একদম, ইউনূস সেই সময়ের সরকার বা সরকার মানে তো রাষ্ট্রীয় পর্যায় থেকে তার উপর চাপ ছিল যে আপনি পদত্যাগ করুন, পদত্যাগ করে আপনি বিদেশে যান, এমন চাপও ছিল। তিনি যদি আপোষ করে ওই সময় যদি পদত্যাগ করতেন তাহলে কিন্তু তখন সাংবিধানিক শূন্যতা তৈরি হতো এবং দেশ আফগানিস্তান হওয়া কেউ ঠেকাতে পারত না। তিনি শেষে যে বলেছেন যে তার অবস্থানের কারণে সাংবিধানিক বিপর্যয় ঘটেনি, এটি শতভাগ সত্য। কিন্তু এই যে ইউনূস সরকার গড়ে ওঠা এবং সেই সরকারের নির্বাচন এবং বর্তমানে জাতীয় সংসদে গণতান্ত্রিক চর্চা হচ্ছে, এই গণতান্ত্রিক চর্চা কতটুকু হচ্ছে সেটি প্রশ্নবিদ্ধ। সোজা কথা, ইউনূস সরকারের শপথ অবৈধ, ইউনূস সরকার অবৈধ, সেই সরকারের নির্বাচনটাও কতটা বৈধ সে ব্যাপারে প্রশ্ন থেকে যায়। এই যে বৈধ অবৈধর প্রশ্ন যে আসছে, এ থেকেই কি বর্তমান সরকার মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে তার পদত্যাগ পত্রে পর্যন্ত লিখিয়ে নিলেন যে এই কাজগুলো করা হয়েছে, যার দরুন বর্তমান সরকার বৈধ। তাই কি? এমন একটি প্রশ্ন রেখেই আমি আলাপটা শেষ করতে চাই এবং বলতেই চাই যে রাষ্ট্রপতির পদত্যাগ পত্র এমন কেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতি কি শেষ পর্যন্ত একটা দীর্ঘ অনিশ্চয়তার অধ্যায় অতিক্রম করে স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরেছে, নাকি আমরা শুধু ক্ষমতার একটা হাত বদল দেখেছি, রাষ্ট্র ও রাজনীতির চরিত্রে মৌলিক কোনো পরিবর্তন এখনো আসেনি?
আজকের আলোচনায় আমরা ফিরে দেখব শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের উত্তাল রাজনৈতিক যাত্রা, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা, ছাত্র আন্দোলনের রাজনৈতিক রূপান্তর, আওয়ামী লীগের ভবিষ্যৎ, বিএনপির ক্ষমতায় প্রত্যাবর্তন, জামায়াতের উত্থান এবং সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা টিকে আছে। 2024 সালের জুলাই অগস্টের ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় বাঁক তৈরি করেছিল। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুত রাষ্ট্রীয় দমনপীড়ন, রাজনৈতিক কর্তৃত্ববাদ এবং গণতান্ত্রিক অধিকারহীনতার বিরুদ্ধে বৃহত্তর গণ অভ্যুত্থানের রূপ নেয়। আন্দোলনের মুখে 5 অগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। 3 দিন পর 8 অগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই মুহূর্তে মানুষের প্রত্যাশা ছিল বিশাল। কেউ চেয়েছিলেন দ্রুত নির্বাচন, কেউ চেয়েছিলেন রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, আবার কেউ মনে করেছিলেন আগের ব্যবস্থার বিচার ও জবাবদিহি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে পুরনো রাজনীতি নতুন নামে ফিরে আসবে। কিন্তু এখানেই তৈরি হয় বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের মূল দ্বন্দ্ব। নির্বাচন আগে না সংস্কার আগে, এই বিতর্ক আমরা দেখেছি। বিএনপি ও কয়েকটি ঐতিহ্যবাহী দল শুরু থেকে একটি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করে। তাদের যুক্তি ছিল, এটি অনির্বাচিত সরকার যত ভালো উদ্দেশ্য নিয়েই দায়িত্ব নিক, তার রাজনৈতিক বৈধতা সীমিত। জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও সরকার ছাড়া দীর্ঘমেয়াদী সাংবিধানিক পরিবর্তন কিংবা রাষ্ট্র সংস্কার টেকসই হতে পারে না। অন্যদিকে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা শক্তি এবং সংস্কারপন্থী নাগরিক সমাজের একটি অংশ বলছিলেন, শুধু নির্বাচন দিলেই গণতন্ত্র ফিরে আসে না। নির্বাচন কমিশন, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন ও রাজনৈতিক অর্থায়নের কাঠামো অপরিবর্তিত থাকলে নতুন সরকারও পুরনো কর্তৃত্ববাদী পথে হাঁটতে পারে। এই টানাপোড়েন থেকেই জাতীয় ঐকমত্য কমিশন, সংস্কার কমিশন এবং রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপ শুরু হয়। আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমাবদ্ধ করা, স্বাধীন পুলিশ কমিশন গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মতো প্রস্তাব সামনে আসে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর মোট মেয়াদ 10 বছরে সীমিত রাখা এবং একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছিল। কিন্তু সংস্কারের প্রশ্ন যতটা নীতিগত ছিল, তার চেয়ে বেশি হয়ে উঠেছিল রাজনৈতিক। কে সংস্কার বাস্তবায়ন করবে, অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত সংসদ? সংস্কারের প্রতিশ্রুতি কি সংবিধানে রূপ নেবে, নাকি নতুন সরকার ক্ষমতায় এসে সুবিধা মতো তা পরিবর্তন করবে? এই প্রশ্ন বা এই বিতর্কগুলো বেশ কয়েক মাস ধরে চলেছে এবং তার খানিকটা রেশ এখনো পর্যন্ত অব্যাহত আছে। এই প্রশ্নগুলোর একটা রাজনৈতিক সমাধান খোঁজা হয় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের মাধ্যমে। 2026 সালের 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন এবং জুলাই সনদ সংশ্লিষ্ট সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। একই দিনে দুটো গুরুত্বপূর্ণ ভোট আয়োজন নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল, বিতর্ক ছিল। সমালোচকরা বলছিলেন, এতে ভোটারদের কাছে জটিল সাংবিধানিক বিষয় যথেষ্ট স্পষ্টভাবে পৌঁছবে না। সমর্থকদের যুক্তি ছিল, সংস্কারের প্রশ্নে সরাসরি জনগণের রায় মেনে নেয়ার এটি সবচেয়ে কার্যকর উপায়। নির্বাচনের ফল বাংলাদেশের নতুন রাজনৈতিক মানচিত্র স্পষ্ট করে দেয়। বিএনপি বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে, জামায়াত ইসলামী দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়। আর ছাত্র আন্দোলনের রাজনৈতিক উত্তরাধিকার বহনের দাবি নিয়ে গঠিত এনসিপি সংসদে প্রবেশ করলেও প্রত্যাশিত বড় সাফল্য পায়নি। এই ফলাফলের একটা তাৎপর্য হলো, রাজপথে জনপ্রিয়তা এবং নির্বাচনী রাজনীতিতে সাংগঠনিক শক্তি এক বিষয় নয়। আন্দোলন মানুষকে জাগাতে পারে, সরকার পতন ঘটাতে পারে, রাজনৈতিক ভাষা বদলে দিতে পারে, কিন্তু নির্বাচনের সাফল্যের জন্য প্রয়োজন স্থানীয় সংগঠন, প্রার্থী, অর্থ, নির্বাচনী ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী জনসংযোগ।
ছাত্র আন্দোলনের সামনে তাই এখন বড় প্রশ্ন, তারা কি একটি স্বতন্ত্র গণতান্ত্রিক রাজনৈতিক ধারা তৈরি করতে পারবে, নাকি বড় রাজনৈতিক ও আদর্শিক জোটের ভেতরে ধীরে ধীরে নিজেদের স্বাতন্ত্র্য হারাবে? আওয়ামী লীগের প্রশ্নটিও বাংলাদেশের রাজনীতিতে অমীমাংসিত হয়ে গেছে। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। ফলে আওয়ামী লীগ 2026 সালের নির্বাচনে অংশ নিতে পারেনি। সরকারের বক্তব্য ছিল জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম বন্ধ রাখা প্রয়োজন। কিন্তু গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এখানে একটি কঠিন প্রশ্ন আছে। অপরাধের বিচার অবশ্যই হতে হবে। যারা হত্যাকাণ্ড, গুম, নির্যাতন কিংবা রাষ্ট্রীয় দমন পীড়নের সঙ্গে জড়িত তাদের দলীয় পরিচয় নির্বিশেষে জবাবদিহির আওতায় আনতে হবে। কিন্তু ব্যক্তি ও দল, অপরাধ ও রাজনৈতিক মত এই পার্থক্য মুছে গেলে বিচার আবার প্রতিশোধের রাজনীতিতে পরিণত হতে পারে। বাংলাদেশের ইতিহাসে প্রতিবার ক্ষমতার পরিবর্তনের পরই দেখা গেছে আগের সরকারের বিচার করতে গিয়ে নতুন সরকার নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করেছে। এই চক্র ভাঙতে না পারলে জুলাইয়ের গণ অভ্যুত্থানও একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের সূচনা না হয়ে আরেকটি ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ থাকবে। জামায়াত ইসলামীর উত্থানও নতুন বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন নিষেধাজ্ঞা, মামলা এবং রাজনৈতিক চাপের মধ্যে থাকা দলটি নতুন পরিস্থিতিতে সংগঠন পুনর্গঠন করে শক্তিশালী নির্বাচনী অবস্থান তৈরি করেছে। নির্বাচনে ৬৮টি আসন পাওয়া প্রমাণ করে দলটি এখন আর শুধু একটি প্রান্তিক আদর্শিক শক্তি নয়, বরং বাংলাদেশের মূলধারার ক্ষমতার রাজনীতিতে বড় অংশীদার। তবে জামায়াতের উত্থানের সঙ্গে নারীর অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং ৭১-এর ইতিহাস নিয়ে নতুন উদ্বেগও তৈরি হয়েছে। দলটি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে চায় তাহলে তাকে শুধু নির্বাচন গ্রহণ করলেই হবে না। বহুত্ববাদ, নারীর সমান নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্ন স্পষ্ট অবস্থান নিতে হবে। এখন ক্ষমতায় বিএনপি, ফলে সংস্কার, বিচার, আইন শৃঙ্খলা, অর্থনীতি এবং ভারতের সঙ্গে সম্পর্ক সব প্রশ্নেই দলটির উপর সরাসরি দায়িত্ব এসছে। বিরোধী দলের থেকে নির্বাচনের দাবি তোলা সহজ, কিন্তু ক্ষমতায় থেকে স্বাধীন নির্বাচন কমিশন, নিরপেক্ষ প্রশাসন ও জবাবদিহিমূলক পুলিশ নিশ্চিত করা অনেক কঠিন। আর এখানেই নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। তারা কি এমন প্রতিষ্ঠান গড়ে তুলবে যেগুলো ভবিষ্যতে তাদের নিজেদের ক্ষমতাকেও সীমিত করতে পারে, নাকি সংস্কারের ভাষা ব্যবহার করেও প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থাকে দলীয় নিয়ন্ত্রণে রাখবে? জুলাইয়ের আন্দোলনে গুম, গোপন বন্দিশালা এবং বিচার বহির্ভূত দমন পীড়নের অবসানের দাবি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 2026 সালের জুলাইয়ে একটি নতুন কথিত গুমের ঘটনা নিয়ে আদালতের তদন্ত নির্দেশ এবং মানবাধিকার সংস্থার উদ্বেগ দেখিয়ে দিয়েছে শুধু সরকার পরিবর্তন করলেই পুরনো রাষ্ট্রীয় প্রবণতা বিলুপ্ত হয় না। একইভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক প্রতিপক্ষের গ্রেপ্তার এবং জনতার চাপের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত, এসব প্রশ্নেও নতুন সরকারকে আগের শাসনের তুলনায় ভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠা করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশকে একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। শেখ হাসিনার ভারতে অবস্থান, অভিযুক্ত সাবেক কর্মকর্তাদের প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, পানি বন্টন এবং বাণিজ্য সব মিলিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক জটিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য পশ্চিমা অংশীদার নির্বাচন, শ্রম অধিকার, মানবাধিকার এবং বহুত্ববাদের প্রশ্নে বাংলাদেশের উপর নজর রাখছে। চীনও অবকাঠামো, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ হলো অভ্যন্তরীণ রাজনৈতিক বৈধতার সংকট যেন পররাষ্ট্রনীতিকে অতিরিক্ত নির্ভরশীল না করে। কোনো বিদেশি শক্তির সমর্থনের বদলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার জনগণের হাতেই থাকতে হবে। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু কে ক্ষমতায়, বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত না নতুন কোনো শক্তি, সেটি নয়। মূল প্রশ্ন হলো ক্ষমতায় যেই থাকুক তাকে নিয়ন্ত্রণ করবে কে? সংবিধান, সংসদ, আদালত, স্বাধীন নির্বাচন কমিশন, মুক্ত সংবাদ মাধ্যম এবং সচেতন নাগরিক সমাজ, এসব প্রতিষ্ঠান যদি কার্যকর না হয় তাহলে গণতন্ত্র আবারও একজন নেতা কিংবা একটি দলের সদিচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়বে। জুলাইয়ের অভ্যুত্থান বাংলাদেশের মানুষকে পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ দিয়েছিল। অন্তর্বর্তী সরকার সেই পরিবর্তনের দরজা খুলেছিল। নির্বাচন ক্ষমতা জনগণের প্রতিনিধিদের কাছে ফিরিয়ে দিয়েছে, কিন্তু গণতান্ত্রিক রূপান্তর এখনো শেষ হয়নি, বরং আসল পরীক্ষা শুরু হয়েছে এখন। নতুন সরকার কি জুলাইয়ের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে,
নাকি সংখ্যাগরিষ্ঠতার শক্তিতে আবারও কেন্দ্রীভূত শাসনের পথে হাঁটবে? বিরোধীরা কি দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হবে নাকি শুধু রাজপথের সংঘাতে ফিরে যাবে? আর নাগরিকেরা কি শুধু নির্বাচনের দিন ভোট দিয়েই দায়িত্ব শেষ করবেন নাকি প্রতিদিন রাষ্ট্রের কাছে জবাবদিহি চাইবেন? বাংলাদেশের আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে এই প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়েই। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।